আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পার্লামেন্টের দুজন উপসভাপতি নিয়ে। প্রথমটি হচ্ছে দ্য ডেপুটি চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভা অর্থাৎ আপার হাউসের যিনি উপসভাপতি রয়েছেন, এবং দ্বিতীয়টি হচ্ছে দ্য ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা অর্থাৎ লোয়ার হাউসের যিনি উপসভাপতি রয়েছেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। বন্ধুরা, এর আগের 4টে ভিডিওতে আমরা পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের দুটো কক্ষের যারা সভাপতি রয়েছেন তাদেরকে একে অপরের সাথে তুলনা করে আমরা বুঝে নিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমরা ডেপুটি চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভা এবং ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভাকে সেই সেম 14টা পয়েন্টের উপরে তুলনা করব, যেগুলোর উপরে আমরা সভাপতিদের তুলনা করেছিলাম। তোমরা এই ভিডিওটা পজ করে একবার চোখ বুলিয়ে নাও এই 14টা পয়েন্টের উপরে। আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন সবসময়ের মতো দ্য লিগাল স্টেটাস, অর্থাৎ ডেপুটি চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভা এবং ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা আইনি অবস্থান কি রয়েছে। তিনারা আবারও দুজনেই কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে, যেগুলো হচ্ছে আমাদের দেশের সবচেয়ে হাইয়েস্ট পোস্ট, কারণ এই পোস্টগুলো ডিরেক্টলি স্যাংশনড বাই দ্য কনস্টিটিউশন। দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ ইনারা কোন অর্গান অফ দ্য স্টেট, কোন রাষ্ট্রের অঙ্গে তারা বিলং করে। তো দুজনেই বুঝতে পারছো, আইন পরিষদের তারা সভাপতি, পার্লামেন্টের তারা সভাপতি, অর্থাৎ তারা লেজিসলেটিভ অর্গান অফ দ্য সেন্টারে বিলং করে। তারা কেন্দ্রীয় আইন পরিষদের পার্ট, এবং সেই কেন্দ্রীয় আইন পরিষদের দুটো কক্ষের তারা সভাপতি, প্রিসাইডিং অফিসার্স। 3 নম্বরে আলোচনা করব ইনাদের কোয়ালিফিকেশনস। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনকে রাজ্যসভার মেম্বার হতে হবে ডেপুটি চেয়ারপারসনের ইলেকশনে দাঁড়ানোর জন্য। তেমনি লোকসভার ডেপুটি স্পিকারকেও লোকসভার মেম্বার হতে হবে প্রথমত ডেপুটি স্পিকারের নির্বাচনে দাঁড়াবার জন্য। তো উভয় ক্ষেত্রেই প্রথমে তারা মেম্বার হবেন, তাহলেই তারা উপসভাপতি নির্বাচনে দাঁড়াবার জন্য এলিজিবল হবে। 4 নম্বরে এলিজিবিলিটি অফ দ্য ইলেক্টোরেটস, অর্থাৎ উপসভাপতি নির্বাচনে যারা মতদান করে বা ভোট দেয় তাদের কি কোয়ালিফিকেশনস থাকতে হবে, তাদের এলিজিবিলিটি নিয়ে আমরা আলোচনা করব। তো রাজ্যসভা ডেপুটি চেয়ারপারসনের ভোটে অংশগ্রহণ করার জন্য তাকেও কিন্তু রাজ্যসভার মেম্বার হতে হবে। মেম্বার্সরাই একমাত্র ডেপুটি চেয়ারপারসনের ভোটে অংশগ্রহণ করতে পারবে। সিমিলারলি লোকসভার ডেপুটি স্পিকারের নির্বাচনে অংশগ্রহণ করার জন্যও তাকে লোকসভার মেম্বার হতে হবে। একমাত্র মেম্বার্সরাই এলিজিবল ডেপুটি স্পিকারের নির্বাচনে পার্টিসিপেট করার জন্য। 5 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট। অ্যাকচুয়ালি এই পয়েন্টটা ওই 3 নম্বর এবং 4 নম্বর পয়েন্টেরই কম্বিনেশন। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনকে সিলেক্ট করা হয় ইলেকশন প্রসেসের মাধ্যমে। রাজ্যসভার মেম্বার্সরাই নিজেদের মধ্যে থেকে একজন ব্যক্তিকে ডেপুটি চেয়ারপারসন পদে নির্বাচন করেন। তো যারা নির্বাচনে দাঁড়াচ্ছে তারাও রাজ্যসভার মেম্বার্স, যারা নির্বাচনে ভোট করছে তারাও রাজ্যসভার মেম্বার্স, এবং ভোটে জিতে যাওয়ার পর তার ডেপুটি চেয়ারপারসন হিসাবে কিন্তু আলাদা কোনো অ্যাপয়েন্টমেন্ট তার হয় না। নির্বাচনে জিতে গেলেই সে তার আসন গ্রহণ করেন। সিমিলারলি লোকসভার ডেপুটি স্পিকারের ক্ষেত্রেও লোকসভার মেম্বার্সরা নিজেদের মধ্যে থেকে একজন ব্যক্তিকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করেন, এবং নির্বাচিত হয়ে যাওয়ার পর কোনো সেপারেট অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের ব্যাপার নেই। নির্বাচনে জিতে যাওয়া মানেই তার ডেপুটি স্পিকার পোস্টে নিয়োগ হয়ে গেল। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইলেকশন ডেট, অর্থাৎ উপসভাপতিদের নির্বাচনের ডেট কে ঘোষণা করে। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনের নির্বাচনের ডেট কে ডিক্লেয়ার করবে সেটা কিন্তু কনস্টিটিউশনে মেনশন করা নেই,
তবে অ্যাকর্ডিং টু রাজ্যসভা রুলস অফ প্রসিডিওর রাজ্যসভা চেয়ারপারসনই কিন্তু ডেপুটি চেয়ারপারসনের ইলেকশনের ডেটটা নির্ধারণ করে। যেই ডেটে উনি ঘোষণা করবেন ইলেকশন হবে সেই ডেটেই ডেপুটি চেয়ারপারসনের নির্বাচনটা হবে। লোকসভার ডেপুটি স্পিকারের ক্ষেত্রেও তার নির্বাচনের ডেটটা কিন্তু সংবিধানে মেনশন করা নেই, তবে লোকসভার রুলস অফ প্রসিডিওর অনুযায়ী লোকসভার যিনি স্পিকার রয়েছেন তিনি ডিসাইড করবেন লোকসভার ডেপুটি স্পিকারের নির্বাচন কবে হবে, সেই নির্দিষ্ট ডেটেই তার ইলেকশন করতে হবে। তো উভয় ক্ষেত্রেই উপসভাপতিদের নির্বাচনের ডেট ঘোষণা করে রেসপেক্টিভ হাউসের সভাপতিরা। তবে এটা কনস্টিটিউশনের কোনো নিয়ম নয়, এটা রেসপেক্টিভ হাউসের যে নিয়মাবলী রয়েছে সেটার অ্যাকর্ডিং ডিসাইডেড আছে। নেক্সট দেখে নেব তাদের ইলেকশন হয়ে যাওয়ার পর তারা যে শপথ গ্রহণ করেন অর্থাৎ ওথ এবং অ্যাফার্মেশন, তারা পদ অধিগ্রহণ করার আগে যেটা নেয় বা নেয় না। তো বন্ধুরা, এর আগে যেমন আমরা ডিসকাস করেছিলাম সভাপতি অর্থাৎ চেয়ারপারসন বা স্পিকারদের আলাদাভাবে সভাপতি পোস্টের জন্য কোনো শপথ গ্রহণ করতে হয় না, সেই নিয়মটা কিন্তু উপসভাপতিদের ক্ষেত্রেও লাগু হয়। অর্থাৎ রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনকেও তার পোস্ট গ্রহণ করার আগে আলাদা কোনো শপথ নিতে হয় না, তেমনি লোকসভার ডেপুটি স্পিকারকেও তার পোস্ট দখল করার আগে আলাদা কোনো শপথ নিতে হয় না। তারা মেম্বার হিসাবে যেই শপথটা নিয়েছিল সেটাই হচ্ছে 2-in-1 শপথ, মেম্বারশিপের জন্য সেটা অ্যাপ্লিকেবল, প্লাস সে যদি সভাপতি বা উপসভাপতি পদেও নির্বাচিত হয় সেই শপথটাই কন্টিনিউ হবে। আইন বিভাগের মেম্বারশিপের শপথটা হচ্ছে 2-in-1 শপথ। নেক্সট আলোচনা করব ইনারা একবার পদে নির্বাচিত হয়ে যাওয়ার পর ইনাদের টার্ম বা টেনিওর অর্থাৎ পদের মেয়াদ কি থাকেন। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনের ক্ষেত্রে উনার পদের মেয়াদ যতদিন উনি রাজ্যসভার মেম্বার থাকবেন ততদিন। ডেপুটি চেয়ারপারসনের পদের মেয়াদটা ডিপেন্ড করে তার মেম্বার হিসাবে মেয়াদের উপরে। তো রাজ্যসভার মেম্বাররা টিপিক্যালি 6 বছরের জন্য থাকেন, তার মানে ডেপুটি চেয়ারপারসনের মেয়াদটাও কিন্তু 6 বছরেরই হচ্ছে। সেম ফর্মুলা লোকসভা ডেপুটি স্পিকারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তার লোকসভার ডেপুটি স্পিকার থাকাটা নির্ভরশীল তার মেম্বার হিসাবে মেয়াদের উপরে। লোকসভার মেম্বাররা টিপিক্যালি 5 বছরের একটা মেয়াদ পায়, যার জন্য ডেপুটি স্পিকারের মেয়াদটাও কিন্তু 5 বছরের। তার মানে আরেকটা ফর্মুলা, রেসপেক্টিভ হাউসের মেম্বারশিপের টেনিওর ইকুয়াল টু ডেপুটি চেয়ারপারসন বা ডেপুটি স্পিকারের মেয়াদ রেসপেক্টিভলি। এই ফর্মুলাটা মাথায় গেঁথে নাও। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমোলিউমেন্টস, অর্থাৎ উপসভাপতিরা কি বেতন, ভাতা এবং সুবিধাদি পায় সেটা আমরা দেখে নেব। উভয় ক্ষেত্রেই সেম, তাই জন্য একবারেই আমরা দেখে নেব। রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন এবং লোকসভার ডেপুটি স্পিকার তাদের বেতন এবং ভাতাটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্র সরকারের যুক্ত তহবিল থেকে তারা পান, এবং ইনাদের বেতন এবং ভাতা আমাদের সংবিধানের 2nd শিডিউলের আন্ডারে পড়ে। 2nd শিডিউলের আন্ডারে যাদের বেতন বা ভাতা পড়ে তাদেরকে যেই টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু বাজেটের সাথে আলাদাভাবে পাস করতে হয় না, সেটা নন ভোটেবল পার্ট অফ দ্য বাজেট, অর্থাৎ পার্লামেন্টকে বা স্টেট লেজিসলেচারকে প্রত্যেক বছর তাদের বেতন এবং ভাতা বাবদ যেই টাকাটা সেটাকে কিন্তু অ্যাপ্রুভ করাতে হয় না পার্লামেন্টের দ্বারা। প্রথমে তাদের নিয়োগের সময় পার্লামেন্ট ডিসাইড করে যে রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন বা লোকসভার ডেপুটি স্পিকারের বেতন, ভাতা, সুবিধাদি কি কি হবে, এবং সেটাই কন্টিনিউ হয় যতদিন তারা পদে থাকছেন। এটা চার্জড এক্সপেন্ডিচার অর্থাৎ সরকারের কন্ট্রোলে নেই। আমাদের 10 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের সার্ভিস কন্ডিশনস অর্থাৎ কাজে থাকার শর্তাবলী। রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন এবং লোকসভার ডেপুটি স্পিকারের নির্বাচনই হয়েছিল তার মেম্বার থাকার জন্য, এবং তারা উপসভাপতি থাকতে পারবেন যতদিন তারা রেসপেক্টিভ হাউসের মেম্বার্স রয়েছে। এটাই একমাত্র তাদের সার্ভিস কন্ডিশনস। তাকে মেম্বার হিসাবে কন্টিনিউ করতে হবে উপসভাপতি হিসাবে কন্টিনিউ করার জন্য। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। নেক্সট আমরা দেখে নেব ইনারা প্রিভিলেজেস, রাইটস এবং ইমিউনিটিস কি কি পান উপসভাপতি হিসেবে। তো দেখো বন্ধুরা, ডেপুটি চেয়ারপারসন বা ডেপুটি স্পিকারের কিন্তু আলাদা করে কোনো প্রিভিলেজেস, রাইটস বা ইমিউনিটিস নেই। তারা যখন চেয়ারপারসন বা স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন, চেয়ারপারসন বা স্পিকারের যা প্রিভিলেজেস রয়েছে সেগুলো তারা এনজয় করে, এবং যখন সেই দায়িত্ব সামলাচ্ছেন না তিনি কিন্তু একজন নর্মাল মেম্বারের মতোই, অর্থাৎ রাজ্যসভা বা লোকসভার মেম্বার্সরা রেসপেক্টিভলি যেই সুবিধাদি এনজয় করে সেটাই কিন্তু তিনি পাবেন। বন্ধুরা, একটা গণতন্ত্রে ব্যক্তি বিশেষ কোনো সুবিধাদি কিন্তু থাকে না। যা সুবিধাদি সেটা সেই পদের সুবিধাদি। তো যখন তারা সেই পদে বসে আছেন বা সেই পদটা সামলাচ্ছেন তখনই তারা
সেই পদের সুবিধাদি তারা পাবেন। সহজ ভাষায় ভাবতে পারো, পাওয়ারটা কিন্তু ব্যক্তির নেই, পাওয়ারটা সেই চেয়ারের আছে বা পোস্টের আছে। তো যেই ব্যক্তি সেই পোস্টে বসবেন বা সেই পোস্টের দায়িত্ব সামলাবেন, তারা সেই পোস্টের সাথে অ্যাসোসিয়েটেড বেতন ভাতা সুবিধাদি তারা পাবেন। তো পার্লামেন্টের ডেপুটিরা যখন চেয়ারপারসন বা স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন, তখন তারা তাদের সুবিধাদি এনজয় করছেন। আদারওয়াইজ তারা নর্মাল মেম্বাররা যেই সুবিধাদি এনজয় করছেন সেটাই তারা পাবেন। এবার চেয়ারপারসন বা স্পিকারের পোস্টের কি কি সুবিধাদি সেটা আমরা এর আগের লেকচারগুলোতে আলোচনা করেছিলাম। তোমাদের যদি মনে আছে তাহলে অবশ্যই কমেন্টে টাইপ করে দিতে পারো। তার সাথে তারও আগের লেকচারগুলোতে আমরা মেম্বার হিসাবে কি কি সুবিধাদি আমাদের সাংসদরা পান সেটাও আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো ভালোভাবে 3 থেকে 4 বার তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে এই প্লেলিস্টের প্রথম দিকেই তোমরা পেয়ে যাবে। আমি তো তোমাদের বলবো যে এই প্লেলিস্টটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমস্ত ভিডিও যদি 4 থেকে 5 বার মিনিমাম তোমরা দেখো, তাহলে পলিটির ফাউন্ডেশন তোমাদের প্রচন্ড স্ট্রং হয়ে যাবে। এরপর তোমরা পলিটি সাবজেক্টটাকে আর ভয় পাবে না, রীতিমতো ভালোবাসবে। একদম ট্রু লাভ কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজের এই প্লেলিস্টটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখে নেবে বন্ধুরা, এবং পছন্দ হলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এটা একটা হাই ভ্যালু সিরিজ। চলে আসছি আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, অর্থাৎ রেজিগনেশন। উপসভাপতিরা যদি তাদের পদ থেকে রিজাইন করতে চান, ইস্তফা দিতে চান, তাহলে সেই ইস্তফা পত্রটা তারা কাদের দেন? রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন, উনারই হাউসের যিনি চেয়ারপারসন রয়েছেন তাকে ইস্তফা দেবেন, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ইস্তফা দেবেন, কারণ ভাইস প্রেসিডেন্টই রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারপারসন। তেমনি লোকসভার ডেপুটি স্পিকার, উনার হাউসের যিনি স্পিকার রয়েছেন তাকে তার ইস্তফা পত্র দেবেন। তো উভয় ক্ষেত্রেই ডেপুটিরা তাদের হাউসের যারা সভাপতি রয়েছে তাদেরকে ইস্তফা দিয়ে থাকেন। আবারও সিম্পল ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যেটা তোমরা অনেক জায়গায় কপি পেস্ট করতে পারো। নেক্সট 13 নম্বরে আলোচনা করব ইনাদের রিমুভাল, অর্থাৎ টেনিয়রের মাঝে তাদের যদি পদ থেকে রিমুভ করতে হয় সেটার প্রসেস কি আছে এবং কারা তাদেরকে রিমুভ করতে পারবে। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনকে নির্বাচন করেছিল সেই হাউসের মেম্বার্সরা, তাই জন্য সেই হাউসের মেম্বার্সরাই তাকে রিমুভ করতে পারবেন ভোটের মাধ্যমে। তেমনি লোকসভার ডেপুটি স্পিকারকে নির্বাচন করেছিল সেই হাউসের মেম্বার্সরা, তারাই তাকে রিমুভ করতে পারবেন। এবং উভয় ক্ষেত্রেই যেই মেজরিটির প্রয়োজন সেটাকে সংবিধানের ভাষায় বলা আছে মেজরিটি অফ দ্য দেন মেম্বার্স অফ দ্য হাউস, যেটার মানে আদতে হচ্ছে এফেক্টিভ মেজরিটি। যেমন বললাম বন্ধুরা, এফেক্টিভ মেজরিটি সহ সমস্ত রকম মেজরিটি যেগুলো আমাদের ভারতে ব্যবহার করা হয় সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড লেকচার অল টাইপস অফ মেজরিটি নিয়ে এসেছিলাম। প্লে লিস্টের প্রথম দিকে পেয়ে যাবে, সেই লেকচারটা দেখে নাও। তো বারবার ওই কনসেপ্টগুলোই রিপিট হবে এরপরে। তো উপসভাপতিদের রিমুভ করার জন্য লাগে সেই হাউসের মেম্বার্সদের এফেক্টিভ মেজরিটি। এবং আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন 14 নম্বরে হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব, অর্থাৎ উপসভাপতিরা উনাদের পোস্ট থেকে রিমুভড বা রিটায়ার্ড হওয়ার পর উনারা কি অন্য কোনো পাবলিক পোস্টে নিয়োগ পেতে পারেন বা পুরনো পোস্টেই কি পুনরায় কন্টিনিউ করতে পারেন? তো উত্তরটা হচ্ছে অবশ্যই বন্ধুরা, উনাদের রিটায়ারমেন্ট বা রিমুভালের পরে অন্য কোনো পাবলিক পোস্ট জয়েন করাতে কোনো ব্যান নেই, নট ব্যান্ড। এবং উনারা চাইলে উনাদের উপসভাপতি পোস্টেও পুনরায় নির্বাচনে দাঁড়িয়ে নিয়োগ পেতে পারেন, কোনো ব্যান নেই। যতদিন তারা নির্বাচনে জিতবেন ততদিন তারা কন্টিনিউ করতে পারবেন। তো এই ছিল আলোচনা রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন এবং লোকসভার ডেপুটি স্পিকারদের নিয়ে। আজকের ভিডিওতে আমরা কেন্দ্রীয় লেভেলের আইন পরিষদের যারা ডেপুটি রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করলাম। আমার নেক্সট ভিডিওতে আমরা রাজ্যের লেভেলে আইন পরিষদের যে ডেপুটিজ রয়েছে তাদেরকে নিয়ে এমনভাবেই আলোচনা করব। আশা করি আজকের এই আলোচনাটা তোমাদের মাথায় ঢুকলো এবং অবশ্যই দীর্ঘ টাইমের জন্য মনে রাখার জন্য লেকচারটা কিন্তু একবার বা দুবার দেখলে চলবে না, মিনিমাম 3 বার দেখার সাজেশন আমি তোমাদের দেব, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। পলিটি হতে পারে আর্টসের সাবজেক্ট, কিন্তু এটা কিন্তু খুব সাইন্টিফিক এবং ফর্মুলা বেসড সাবজেক্ট। ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতো মনে রাখা যায়। আমার এই কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ সেই ফর্মুলাটাই তোমাদের মাথায় ইমপ্ল্যান্ট করার জন্য বানানো। হয়তো 1-2 লেকচার দেখলে সেটা বুঝতে পারবে না, কিন্তু এই প্লেলিস্টটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা সেই ফর্মুলাটা ধরতে পারবে এবং সেই ফর্মুলাগুলোকে কোথায় কোথায় রিইউজ করা যেতে পারে সেটাও তোমরা বুঝে যাবে। তখনই হবে আমাদের পৃথিবীর যে সবচেয়ে বৃহত্তর সংবিধান রয়েছে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা মনে রাখা তোমাদের কাছে জলের মতো সোজা হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। তোমাদের লেখনী পড়েই আমি মোটিভেটেড হই। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে।
এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে, তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইজিং।